হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের গল্পটি অন্য 10টি গল্পের থেকে অনেক সুন্দর হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আজকের গল্পের কণ্ঠে থার্ড ভয়েসে আছি আমি নীল, আর সাথে থাকছেন আশিক সোনালিকের জুটি। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। তাহলে চলুন গল্পটি দেখে আসি বন্ধুরা। পাগল হয়ে গিয়েছে লোকটা। আগে তো পোশাক ছাড়া বেরিয়ে হতো না, আজ একদম পোশাকবিহীন বের হয়েছে। সোয়ার চোখে আবারও শানের দিকে তাকাতেই শানকে তার মুখের সামনে দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। শান বাঁকা হাসলো সোয়াকে ভয় পেতে দেখে, ব্যঙ্গ করে বলল, কেমন নারী তুমি? নিজের পুরুষকে লুকিয়ে লুকিয়ে দেখছো? লজ্জার বিষয় বউ। সোয়া লজ্জা পেয়ে গেল শানের কথায়, লজ্জায় কান গরম হয়ে গেল, তাও নিজেকে সামলে মুখ কুঁচকে নিয়ে বলল, আপনি লজ্জা শরমের মাথা খেয়েছেন। এভাবে এসছেন কেন? আপনার পোশাক কি বিলীন হয়ে গিয়েছে? শান মুখটা আরো এগিয়ে এনে বলল, পোশাক বিলীন না হলেও তোমাকে কাছে পেয়ে লজ্জা সরবের আগামাথা পুরোটাই বিলীন হয়ে গিয়েছে আমার, বুঝলে বউ? সোয়া ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে মুড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। সোয়ার ব্যস্ততার মাঝে শান সোয়ার কাঁধে অধর ছুঁয়ে দেয়। সোয়া স্থির হয়ে যায়, আবেশে চোখ বন্ধ করে নেয়। শান মুহূর্তেই সোয়ার আজজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সোয়ার উপর পুরোটা ভর ছেড়ে শুয়ে পড়লো তার উপর। সোয়াকে ওষ্ঠা ধরে স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। সোয়া বাধা দিল না। দুজনের প্রেমময় মুহূর্তে বিকট শব্দে ফোনের রিংটোন বেজে উঠল। দুজনের চমকে ওঠে। শান ফোনের দিকে একবার তাকিয়ে সোয়ার নাকে আলতো করে কামড় দিয়ে উঠে গেল। ফোন হাতে নিয়ে দেখে ইমন ফোন করছে। ফোন রিসিভ করে কানে ধরতেই ইমন বলে উঠল, তোদের হানিমুন শেষ হয়েছে ভাই? শান গলা ঝেড়ে গম্ভীর গলায় বলে উঠল। শেষ হওয়ার আগেই তো ফোন করে ব্যাঘাত ঘটিয়ে 12টা বাজিয়ে দিলি। শানের সাফ সাফ ঠোঁটকাটা কথা শুনে ইমন ভড়কে গেল, কাঁধ নাড়িয়ে বলল, ব্যাঘাত যখন একবার ঘটেই গিয়েছে তখন ব্রেক নিয়ে নে, আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে হোটেলের ক্যান্টিনে আয় ভাই। আমি বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েছি, বসে রয়েছি। সাক্ষী লাগবে তো নাকি? শানের কপালে ভাঁজ পড়ল ইমনের কথায়, অবুঝের মতো বলল। মানে সকাল সকাল মজা করছিস? শানের কথায় ইমন আসলো, হাসতে হাসতে বলল, আসলেও দেখতে পাবি, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি আয়, আমরা অপেক্ষা করছি। ফোন কেটে দিতেই জিজ্ঞেস করলো। কি হয়েছে? শান মাথায় পিছনে হাত দিয়ে চিন্তিত হয়ে বলল, ক্লিয়ার করে বলেনি, তবে বলল বিয়ে করবে। তুমি জলদি ফ্রেশ হয়ে এসো, নিচে যেতে হবে। সোয়া মাথা নেড়ে ওয়াশরুমে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। নিচে ক্যান্টিনে পা রাখতেই ইমনকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে সামনে এক মেয়ে বসে রয়েছে ইমনের দিকে মুখ হয়ে। তাই চেহারা দেখা গেল না, তবে একই ভঙ্গিতে সেটা বোঝা গেল দূর থেকে। শানের সাথে এগিয়ে যেতে যেতে সোয়া অবাক হয়ে বলল, ভাইয়ার এই মেয়েকে? ভাইয়া কি আমার ইতিকে ছেড়ে এই মেয়েকে বিয়ে করবে এখন? শান ভ্রু কুচকে বলল। আগে দেখি, তারপর সব জানতে পারবো। সোয়া শান কাছে যেতেই ইমন হুড়মুড়িয়ে দাঁড়ায়। ইমনকে দেখতে মেয়েটাও উঠে দাঁড়ায়। শানদের দিকে তাকাতে ইতিকে দেখে শান আর সোয়া অবাক হয়ে গেল। সোয়া ছুটে গিয়ে ইতিকে জড়িয়ে ধরলো। আমার বন্ধু বান্ধবীরা কেমন আছিস? তুই এখানে কিভাবে? এখানে আসিস আমাকে জানালেও না। কখন এসছিস তুই? ইতি মুচকি এসে বলল, সারপ্রাইজ দিতে চাইলাম, তাই চলে এসেছি। অয়নের সাথে এসেছি, কিছুক্ষণ আগেই এসে পৌঁছালাম। শান ইমনের কাছে গিয়ে পিঠে ঘুষি বসিয়ে বলল, আর তুই কি বললি, বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছিস? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ইমন জ্যাকেট টেনে টুনে কাচুমুচু করে বলল, ভাই সত্যি কথাই বলেছি, আমরা এখন বিয়ে করব, আর তাই তো ডাকলাম তোকে। তোকে বলছিলাম না যে তোরা যেদিন হানিমুন করতে যাবি সেদিন বিয়ে করে সারপ্রাইজ দিব। ভেবেছিলাম আমি বাড়িতে বসে বিয়ে করব, কিন্তু এখন যখন এখানেই রয়েছি আমি তখন না হয় এখানেই বিয়ে করে ফেলি। আমি সব তৈরি করে রেখেছি, রাতে অনয় ফ্রেশ হয়ে আসলেও এখন আমরা বেরিয়ে পড়ব। সোয়া কপালে হাত দিয়ে বসে পড়ে। শান অগ্নিমূর্তি হয়ে ইমনের পাশে দাঁড়িয়ে থাকে। ইমন ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলেও বুকের ভিতর টিপ টিপ করছে তার। একে তো পরিবার ছাড়া বিয়ে করছে, তার উপর শান কি করবে ভেবে ভয় লাগছে। কিছুক্ষণের মধ্যে অনয় এসে পড়লো। সোয়া ইচ্ছে মতো ইতি আর অনয়কে কথা শুনিয়ে যাচ্ছে, আর শান রেগে লাল হয়ে বসে থাকে। সবাই কাজী অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। ইমন টেনে টেনে শানকে নিয়ে গেল। কাজী অফিসে এসে দেখলো এখানে শানের থানা থেকে আসা 3জন লোকও উপস্থিত। সব শুরু হওয়ার আগে ইমন গলা শুকিয়ে শানকে বলল, ভাই আমি একা একা বিয়ে করলে আমার বাপ আমাকে পুঁতে দেবে, আর মা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে। আমি তাদের একমাত্র ছেলে বলে কথা। তুই ফোন করে কথা বল না তাদের সাথে প্লিজ। দুজনে ইতির কথা জানে, তুই শুধু একটু মানিয়ে নিবি। ভাইয়া আগেই সব ভাবা উচিত ছিল না? এখন যদি বিয়েটাই না হয়? ইমন আর ইতি অসহায়ভাবে তাকালো সবার দিকে। শান মনে মনে হাসলো দুজনকে দেখে।
শান পায়ের উপর পা তুলে বসলো, চেয়ারে তার গম্ভীর গলায় বলল, বলবো না, যা। এত সব যখন নিজেই করেছিস, এটাও তুইই করবি, আমি কোনো হেল্প করছি না। ইমন কেঁদে দেবে এমন অবস্থা। ইমন ইতির সামনে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, শোনো, আজ আর বিয়ে করা হচ্ছে না, বিয়েটা না হয় বাড়িতে গিয়েই করব। এখন একটু আনন্দ করে নেই। অন্য সময় হলে ইতি ইচ্ছে মতো ইমনের সাথে রাগ ঝগড়া করতো, কিন্তু এখন নিজেও পরিস্থিতি অনুভব করতে পারছে, তাই সায় জানালো। শান দুজনের অবস্থা দেখে শব্দ করে হেসে দিল। ইমন অসহায় চাহনি দিয়ে তাকালো। শান ফোন নিয়ে বেরিয়ে গেল। সোয়া ও পিছু পিছু ছুটলো। শান বেরিয়ে ডক্টর আশফিকুর রহমানকে ফোন লাগায়। ফোন রিসিভ হতেই দুজন সালাম আদান প্রদান করে। ডক্টর আশফিকুর রহমান বলে ওঠে, কি খবর? কেমন আছো ইয়াংম্যান? আর আমার অপদার্থ ছেলে কি খবর বলো? শান জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে সোয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। তবে আঙ্কেল, তোমার অপদার্থ ছেলে তো বড়সড় কাণ্ড করে বসেছে। ইতিকে বিয়ে করবে বলে রাতেই সব ঠিক করে রেখেছে, আমাকেও জানায়নি। আর এখন বিয়েতে বসে কাঁপছে। তোমাদের কি বলবে সেই ভয়ে বিয়েও আটকে রয়েছে। কি করব বলো তো? ডক্টর আশফিকুর রহমান অবাক গলায় বলল, বাহ, আমার ছেলে বিয়ের পিড়িতে বসে আছে, চিন্তার বিষয় বুঝলে শান। তার মা জানলে তো কেঁদে কুটে সাগর বানাবে। আচ্ছা, এক কাজ করো, শুভ কাজে দেরি করা ঠিক না, বিয়ে দিয়ে দাও। ওর মাকে না হয় বুঝাবো আমি, পরে তো অনুষ্ঠান করে বিয়ে দেবই। শান জানতো ডক্টর আশফিকুর রহমান এক কথায় রাজি হয়ে যাবে। শান আলতো এসে বলল, সে না হয় দিয়ে দিব, তবে ইতির মা বাবার কি হবে? ওদের সাথে কথা বললে তো ঝামেলা হতে পারে। ডক্টর আশফিকুর রহমান হেসে বলল, সবার সাথে কথা বলা যাবে? তোমরা আসলে সবাই মিলে মিটিংয়ে বসা যাবে। আর আমি যতদূর শুনেছি ইমনের থেকে, ইতির বাবাও ইমনকে পছন্দ করে। আমার মনে হয় তেমন ঝামেলা হবে না। এবার শুভ কাজ সেরে ফেলো, আর আমার অপদার্থ ছেলেকে বলে দিবে বিয়ে হচ্ছে, তবে হানিমুনে যাতে না হয় সেটা সবাই মানার পরই হবে। শান সায় জানিয়ে ফোন কেটে দিল। সোয়া চিন্তিত চেহারায় শানের দিকে তাকিয়ে রয়েছে। শান আর সোয়া ভিতরে গেল। সবাইকে বলে বিয়ের কার্যক্রম শুরু করে। ইমন আর ইতি জান ফিরে পায়। দুজন বিবাহ বন্ধন আবদ্ধ হতে শান মিষ্টি কিনে আনলো। অনয় মিষ্টি খেতে আফসোস স্বরে বলল, তোমরা সবাই ডাবল ডাবল হয়ে গেলে, এখন আমি একাই সিঙ্গেল। ভাবছি আজই চলে যাব তোমাদের মাঝে, নিজেকে অসহায় মনে হচ্ছে। শান ইমনের দিকে তাকিয়ে বাঁকা হাসে। চিন্তা নেই শালাবাবু, আঙ্কেলের শর্ত হলো ওদের বিয়েটাই শুধু হবে, এর চেয়ে বেশি কিছু যেন না হয়। তো দুজন সিঙ্গেলদের মতোই থাকতে হবে, শুধু ঘুরবে ফিরবে আর আমার বউয়ের সাথে আমার প্রেম দেখবে। ইমন মুখ লটকিয়ে তাকিয়ে থাকে। ইমনের চেহারা দেখে সবাই হাসে। হসপিটাল থেকে এসে সিমিকে নিয়ে ড্রয়িং রুমে বসলো সোয়া। সালমা এসে দুজনকে ঠান্ডা পানি দিল। সোয়ার পানি খাওয়ার মাঝে সালমা বলল, ভাবি, শান ভাই আসছে একটু আগে, আপনারে খুঁজছিল। সালমা তার দ্রুততার মুখ চালিয়ে বলল, বলছি মেজো ভাবি অসুস্থ হয়ে গেছে, তাই তারে নিয়ে গেছে। ভাইয়া বলছিল হসপিটালে যাবে, কিন্তু খালাম্মা আর বড় ভাবি না করায় রুমে চলে গেছে। সালমার কথা শেষ হতেই নীলা আর শাহনাজ বেগম চলে আসলো। সালমাকে কাজে যেতে বলে শাহনাজ বেগম সিমির পাশে বসে বলল, এখন ঠিক আছিস মা? সিমির শাহনাজ বেগমের কাঁধে মাথা রেখে বলল। ঠিক আছে এখন। নীলা সোয়াকে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া কিছু বলেছে? আর সামির কোথায়? সোয়া বাইরের দিকে ইশারা করে বলল, সামির ভাইয়া আসছে আর ঈশান ভাইয়া আর সেই ডক্টর আপুর ব্যাপারে সব ভাইয়ার সাথেই কথা বলেছে। আমি তো শুধু বসেই ছিলাম। আচ্ছা, নাইশু আর টমি কোথায়? নীলা বিরক্ত গলায় বলল, তোমার নাইসু টমেটো নিয়ে খেলছে। পড়া শেষ করেই খেলা শুরু। ঘুমাবি নাকি পরে? আচ্ছা, তোমাকে ক্লান্ত লাগছে কি? ফ্রেশ হয়ে রেস্ট হও। সোয়া মাথা নেড়ে উপরে উঠে যেতেই সামির ঈশান আসলো। ঈশান এসে রেগে শাহনাজ বেগমকে বলল, সিমি তো প্রেগনেন্ট, দেখে এখন একটু অসুস্থ, কিন্তু শোয়ার কি হয়েছে বলো তো? নিজের শরীরের খেয়ালই রাখে না। হসপিটালে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাও আবার সিঁড়ি দিয়ে নামার সময় ভাগ্য ভালো ছিল একজন নার্স পাশে দিয়ে যাচ্ছিল, না হলে আজকে কি হতো। সবাই সোয়ার দিকে তাকালো। সোয়া ঢোক গিলে মাথা নিচু করে নেয়। সামির ভ্রুকুচকে বলল, এসব কখন হলো? আমি তো জানিই না। ঈশান রেগে বলল, সিমিকে কেবিনে নিয়ে যাওয়ার পর হাঁটছিল আশেপাশেই, তখনই এমন হয়েছে। সামির রেগে বলল, সোহা নিজের খেয়াল নেবে কবে থেকে বলো তো? খাওয়া দাওয়ার নাম নেই, শুধু ছোটাছুটি। সব কিছু ঠিক রেখে চলা উচিত, তাই না? শানের সাথে কথা বলতে হবে আবার। সবাই একে একে সোয়াকে কিছুটা বকা দিয়ে রেস্ট করার জন্য রুমে যেতে বলল। সোয়া মাথা নেড়ে কেটে পড়ল। সোয়া রুমে ঢুকে শানকে বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখলো। সোয়া কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। শান শব্দ শুনে ওয়াশরুমে একবার তাকালো। সোয়া এসেছে বুঝতে পারলো।
শান বালিশে মাথা রেখে ভাবতে ভাবতে দিনগুলো কীভাবে কেটে গেল। ইতি ইমনের বিয়ের 3 দিন পরেই তারা চলে আসে ঢাকা। আসার পর বিয়ে নিয়ে ইতির মা বাবার সাথে কথাবার্তা হলো ইমনের মা বাবার সাথে। ইমনের মা বাবা ছাড়া সবাই কিছুটা রেগে গিয়েছিল তাদের হুট করে এমন বিয়েতে। ইতির বাবা ইমনকে পছন্দ করতে জানালেও কিছুটা অসন্তুষ্ট হয় দুজনের এই কাজে। সবাই মেনে নিলে ইতির বাবা কিছুদিন পর মেনে নেয়। এরপর 3 মাস কেটে গেলে 2 সপ্তাহ পর তাদের বিয়ের ডেট ফিক্স করেছে। এই দুজনে বড় করে বিয়ের অনুষ্ঠান করা হবে তখন। সিমো এখন 6 মাসের প্রেগন্যান্ট, তাই মাঝে মধ্যে হসপিটালে চক্কর কাটতে হয় অসুস্থ হয়ে গেলে। মুশফিক চৌধুরী আর শানের সম্পর্ক একদমই ভালো হয়ে গেছে, আর তামিম এখন সোয়ার পাগল। কিছু হলে ছুটে আসবে মিষ্টি আপুর কাছে। শান সোয়ার ভালোবাসাও গভীর হচ্ছে দিনকে দিন। শানের ভাবনার মাঝে দরজা খুলে বেরিয়ে এলো সোয়া। সোয়া এসে চুপচাপ করে শানের পাশে শুয়ে চোখ বুজে নিল। শান চিন্তিত হয়ে সোয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, শরীর খারাপ? সোয়া চোখ খুলে আস্তে করে বলল। একটু খারাপ লাগছে। শান সোয়ার গভীরভাবে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, তারপর কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। হুট করে সোয়াকে কোলে তুলে নিল। সোয়া চমকালো না, কারণ মাঝে মধ্যেই শানের কাছে এমন হুটহাট কাজে অভ্যস্ত হয়ে গেছে। শানের গলা জড়িয়ে বুকে মাথা রেখে চুপটি করে থাকে। শান সোয়াকে নিয়ে ব্যালকনিতে অগ্রসর হলো। ব্যালকনিটা খুবই বড় ছিল, তাই সোয়ার আবদারে ব্যালকনিতে খুব সুন্দর করে ছোট একটা তোষক পেতে বিছানা সাজিয়ে নিয়েছে। লাইটিং করে সাজিয়েও নিয়েছে সোয়া। শান সোয়াকে নিয়ে সেই বিছানায় বসে পড়ল। সোয়ার পিছনে বসতেই সোয়া শানের বুকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসলো। নিশ্চুপে কেটে গেল কিছুক্ষণ। নিস্তব্ধ কাটিয়ে শান সোয়ার কানে ফিসফিস করে বলল, ভালোবাসি বউ। সোয়ার মাত্র চোখ লেগেছিল। শানের ফিসফিসানি কথা শুনে কান শিরশির করে ওঠে। সোয়া কেঁপে কিছুটা নড়চড়ে উঠে বলল, জানি তো, আমিও ভালোবাসি। শান হাসলো সোয়ার কথায়, তারপর বলল, যতদিন বেঁচে থাকবো তোমাকে নিজের আধারে রাখবো, আমার বক্ষ পিঞ্জরে লুকিয়ে রাখবো তোমায়, আর গভীরভাবে ভালোবেসে যাব। আধারে তুমি করে আগলে রাখবো আমার কাছে। সোয়া হঠাৎ ভাবুক হয়ে বলল। আচ্ছা, আপনি বারবার আধারে তুমি বলেন কেন? শান সোয়াকে জড়িয়ে ধরে সোয়ার কাঁধে থুতনি রেখে বলল, আমার কথার মানে হলো আমার আধারে তুমি থাকবে, মানে আমায় ছায়ার আধারে থাকবে তুমি, যেখানে কোনো বিপদ ছুতে পারবে না। তোমাকে আঘাত করার আগে আধারকে মানে আমাকে আঘাত করবে, বুঝলে আমার সোহা? ভালোবাসি বউ। তার সব খারাপ লাগা বিলীন হয়ে গিয়েছে। সমাপ্ত। এতদিন যারা যারা আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুরো গল্পটা কেমন হয়েছে সবাই বলবেন।